আসসালামু আলাইকুম। গল্প কথা কয় অডিও বুক চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। শুরু করছি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের অবরোধবাসিনী পর্ব 2। আজ অনুগল্প 7 থেকে শুরু হবে। প্রায় 25 বছর পূর্বে বঙ্গদেশের জনৈক জমিদারের বাড়িতে বিবাহ হইতেছিল। অতিথি অভ্যাগতে বাড়ি গমগম করিতেছে। খাওয়া দাওয়ায় রাত্রি 2টা বাজিয়া গিয়াছে। এখন সকলের ঘুমাইবার পালা, কিন্তু চোরটা তো ঘুমাইবে না। এই সুযোগ তাহাদের চুরি করার। সিঁধ কাটিয়া চোর ঘরে প্রবেশ করিয়াছে। একজন চৌকিদার চোরের সাড়া পাইয়া বাড়ির কর্তাদিগকে সংবাদ দিয়াছে। কর্তারা ছিলেন 5-6 ভাই। তাহারা প্রত্যেকে কুঠার হস্তে সে ঘরটার চারিদিকে ঘুরিয়া বেড়াইতেছিলেন চোরের সন্ধানে। চোরকে পাইলে সে সময় তাহারা কুঠার দিয়া কাটিয়া খণ্ড খণ্ড করিতেন। চোরেরা তো আস্পর্ধা। ঘরের ভেতর বিবিরা চোরকে দেখিয়া আরো জড়সড় হইয়া চাদর গায়ে দিয়া শুইলেন। একেবারে নীরব, যেন নিঃশ্বাস ফেলিবারও সাহস নাই। বিশেষত বেগানা মরদটা যেন তাদের নিঃশ্বাসের শব্দও না শোনে। চোর নিঃশঙ্ক চিত্তে সিন্দুক ভাঙিয়া নগদ টাকা ও গহনাপত্র বাহির করিয়া লইল। পরে একে একে প্রত্যেক বিবির হাত পায়ের গহনা খুলিয়া লইতে লাগিল। তাহা দেখিয়া বিবিরা তাড়াতাড়ি নাক, কান ও গলার অলঙ্কার খুলিয়া শিয়রে রাখিতে লাগিলেন। ইহাতে চোরের বেশ সুবিধাই হইল। সে আর অনর্থক বেগম খানমদের নাক বা গলা স্পর্শ করিবে কেন? সেই ঘরে ছিলেন একটি নতুন বউ। সে বেচারি নাকের নথটি তো খুলিয়া দিয়াছেন, কিন্তু তাহার কানের ঝুমকা প্রভৃতি গহনাগুলি পরস্পরে জড়াইয়া বড় জটিল হইয়া পড়িল। কিছুতেই খোলা গেল না। চোর মহাশয় ভদ্রতার অনুরোধে কিয়ৎক্ষণ অপেক্ষা করার পর কলম তারাস ছুরি দিয়া বউ বিবির উভয় কান কাটিয়া লইয়া গহনার পুটুলিতে ভরিয়া দিল এবং সেই শীত পথে পলায়ন করিল। ঘরের ভিতর এত কাণ্ড হইয়া গেল, বাহিরে পুরুষগণ কুঠার হস্তে চোরের জন্য অপেক্ষা করিতেছেন, কিন্তু বিবিরা কেহ টু শব্দটিও করিলেন না। পাছে বেগানা মরদটা তাহাদের কণ্ঠস্বর শুনে। চোর নিরাপদে বাহির হইয়া গেলে পর বিবিরা হাউমাউ আরম্ভ করিয়া দিলেন। পাঠিকি ভগিনী, এরূপে আমরা অবরোধ প্রথার সম্মান রক্ষা করিয়া থাকি। অনুগল্প 8। এক বাড়িতে আগুন লাগিয়াছিল। গৃহিণী তাড়াতাড়ি সমস্ত অলঙ্কার একটা হাত বাক্সে পুরিয়া লইয়া ঘরের বাহির হইলেন। দ্বারে আসিয়া দেখিলেন সমাগত পুরুষেরা আগুন নিবাইতেছেন। তিনি তাহাদের সম্মুখে বাহির না হইয়া অলঙ্কারের বাক্সটি হাতে করিয়া ঘরের ভিতর খাটের নিচে গিয়া বসিলেন। তদবস্থায় পুরিয়া মরিলেন, কিন্তু পুরুষের সম্মুখে বাহির হইলেন না। ধন্য কুলকামিনীর অবরোধ। অনুগল্প 9। এক মৌলভী সাহেবের মৃত্যু হইল। তাহার একমাত্র পুত্র ও বিধবা অবশিষ্ট ছিলেন। মৌলভী সাহেব কিছু রাখিয়া যান নাই, সুতরাং অতি কষ্টে তাহার বিধবা সংসার চালাইতেন। পুত্রের বিবাহের জন্য তিনি বহু কষ্টে কতগুলি অলঙ্কার গড়াইলেন। অলঙ্কারগুলি বেশ ভারী দামের হইল। বিবাহের 2-3 দিন পূর্বে সিঁধ কাটিয়া চোর গৃহে প্রবেশ করিল। সে ঘরে তিনি একমাত্র দাসীসহ শুইয়াছিলেন। চোরের সাড়া পাইয়া তিনি উঠিয়া বসিলেন এবং চুপি চুপি বাদীকে জাগাই দিলেন। চোর ভাবিল সর্বনাশ, দেই দৌড়। কিন্তু চোরের সঙ্গীরা বলিল, আচ্ছা একটু ফিরিয়া দাঁড়াই, দেখি না কি হয়। হইলেও বেশ মজা। বিবি সাহেবার সংকেত মতো দাসী একখানা কাপড় দিয়া তাহার খাটের সম্মুখে পর্দা টাঙাইয়া দিল। পরে চাবির গোছা দেখাইয়া চোরদিগকে বলিল, বাপু সকল, তোমরা পর্দার এদিকে আসিও না। তোমরা যাহা চাও আমি সিন্দুক খুলিয়া বাহির করিয়া দিতেছি। পরে সমস্ত দামি কাপড় ও অলঙ্কার বাহির করিয়া চোরের হাতে দিল। তাহারা গহনা নাড়িয়া চাড়িয়া দেখিয়া বলিল, নথ কই? সেটা সিন্দুকে আছে বুঝি? কর্ত্রীর সংকেত অনুসারে দাসী বলিল,
দোহাই, তোমরা এদিকে আসিও না। আম্মা সাহেব কেবল নটটা রাখিয়াছেন যে পরশুদিন বিয়া। একেবারে কোনো গয়না রহিল না, নটটাও না থাকিলে বিয়া হয় কি করিয়া? তা যদি তোমরা চাও তবে নেও, নট লও, পর্দার এদিকে আসিও না। চোরেরা ভারী খুশি হইয়া পরস্পর গল্প করিতে করিতে চলিয়া গেল। তখন রাত্রি 3টা কি 4টা। এত সহজে সিদ্ধি লাভ করায় আনন্দের অতিশয্যে তাহারা একটু জোরে কথা কহিয়াছিল। পথে চৌকিদার তাহা শুনিতে পাইয়া তাহাদিগকে ধরিবার জন্য তাড়া করে। সকলে পালাইল। একটি চোর হোঁচট খাইয়া পড়িয়া যাওয়ায় চৌকিদার তাহাকে ধরিয়া ফেলিল। অগত্যা সে চৌকিদারের সঙ্গে চুরি করা বাড়ি দেখাইয়া দিতে গেল। ততক্ষণে ভোর হইয়াছে। চৌকিদার গিয়া দেখে বিবি সাহেবা তখনও পর্দার অন্তরাল হইতে বাহির হন নাই। যদি বেটারা আবার আসে তবে তাহাকে দেখিতে পাইবে যে। দাসীকেও চেঁচামেচি করিতে দেন নাই যে শোরগোল শুনিয়া যদি কোনো পুরুষ মানুষ তাহার ঘরে প্রবেশ করে। চোরের হাতে সর্বস্ব সমর্পণ করিয়া তিনি অবরোধ প্রথার সম্মান রক্ষা করিলেন। অনুগল্প 10। কোনো জমিদার গৃহিণী ছোট ভাইয়ের বউ আনিবার জন্য ভাইয়ের শ্বশুরবাড়ি গিয়াছেন। একদিন হঠাৎ গিয়া দেখেন নববধূকে তাহার ভাতৃবধূ ভাত খাওয়াইতেছেন। ভাতের বাসনে একটা কাঁচা মরিচ ছিল। তিনি সরল মনে জিজ্ঞাসা করিলেন, আমাদের বউ ঝাল খাইতে ভালোবাসে নাকি? বউয়ের ভাবিজান উত্তর দিলেন, হ্যাঁ, বড্ড ঝাল খায়। পরে তিনি বউ লইয়া নৌকাযোগে কলিকাতায় আসিলেন। পথে 3-4 দিন নৌকায় থাকা হইল। এই সময় তিনি যাহা কিছু রান্না করাইতেন তাহাতেই অতিরিক্ত ঝাল দেওয়াইতেন। আসল কথা এই যে বউ মোটেও ঝাল খাইতে অভ্যস্ত নহেন। খাইবার সময় কাঁচা লঙ্কার খুশবু শুকিয়া শুকিয়া ভাত খাইতেছিল। তাই ঠাট্টা করিয়া তাহার ভাবিজান ঝাল খাওয়ার কথা বলিয়াছিলেন। ফলে বেচারির প্রাণ লইয়া টানাটানি। নরদ মহাশয় কাঁচা লঙ্কা দিয়া মুড়ি মাখিয়া ভাই বউকে আদর করিয়া কাছে বসাইয়া খাওয়াইতেন। বউয়ের 2 চক্ষু বাহিয়া টস টস করিয়া জল পড়িত, মুখ জিহ্বা পুড়িয়া যাইত। তবু বড় ননদকে মুখ ফুটিয়া বলেন নাই যে ঝাল তিনি খান না। ও সর্বনাশ, একই নতুন বউ, তাতে বড় ননদ, প্রাণ গেলেও কথা কইতে নাই। অনুগল্প 11। গত 1924 সনে আমি আড়ায় গিয়াছিলাম। আমার 2 নাতিনীর বিবাহ একসঙ্গে হইতেছিল। সেই বিবাহের নিমন্ত্রণে গিয়াছিলাম। নাতিনীদের ডাকনাম মজু ও সবু। বেচারীরা তখন মাইয়াখানায় ছিল। কলিকাতায় তো বিবাহের মাত্র 5 থেকে 6 দিন পূর্বে মাইয়াখানা নামক বন্দিখানায় মেয়েকে রাখা হয়, কিন্তু বেহার অঞ্চলে 6 থেকে 7 মাস পর্যন্ত এরূপ নির্জন কারাবাসে রাখিয়া মেয়েদের আধমরা করে। আমি মজুর জেলখানায় গিয়া অধিকক্ষণ বসিতে পারি না। সেই রুদ্ধ গৃহে আমার দম আটকাইয়া আসে। শেষে একদিন একটা জানালা একটু খুলিয়া দিলাম। 2 মিনিট পরেই এক মাতব্বর বিবি দুলহিন কো হাওয়া লাগেগি বলিয়া জানালা বন্ধ করিয়া দিলেন। আমি আর তিষ্ঠিতে না পারিয়া উঠিয়া আসিলাম। আমি সবুদের জেলখানায় গিয়া মোটেই বসিতে পারিতাম না, কিন্তু সে বেচারীরা 6 মাস হইতে সেই রুদ্ধ কারাগারে ছিল। শেষে সবুর হিস্টিরিয়ার রোগ হইয়া গেল। এইরূপে আমাদের অবরোধে বাস করিতে অভ্যস্ত করা হয়। অনুগল্প 12। পশ্চিম দেশের এক হিন্দু বধূ তার শাশুড়ি ও স্বামীর সহিত গঙ্গা স্নানে গিয়াছিল। স্নান শেষ করিয়া ফিরবার সময় তাহার শাশুড়ি ও স্বামীকে ভিড়ের মধ্যে দেখিতে পাইল না। অবশেষে সে এক ভদ্রলোকের পিছু পিছু চলিল। কতক্ষণ পরে পুলিশের হল্লা। সেই ভদ্রলোককে ধরিয়া কনস্টেবল বলে, তুমি অমুকের বউ ভাগাইয়া লইয়া যাইতেছ? তিনি আচম্বিতে ফিরিয়া দেখেন, আরে এ কাহার বউ? পেছন হইতে তাহার কাঁচার খুঁটি ধরিয়া আসিতেছে। প্রশ্ন করায় বধূ বলিল,
সে সর্বক্ষণ মাথায় ঘোমটা দিয়া থাকে। নিজের স্বামীকে সে কখনো ভালো করিয়া দেখে নাই। স্বামীর পরিধানে হলদে পাড়ের ধুতি ছিল, তাহাই সে দেখিয়াছে। এই ভদ্রলোকের ধুতির পাড় হলদে দেখিয়া সে তাহার সঙ্গ লইয়াছে। অনুগল্প ১৩। আজিকার ঘটনা শুনুন। ২৮শে জুন ১৯২৯। স্কুলের একটি মেয়ের বাপ লম্বা চওড়া চিঠি লিখিয়াছেন যে মোটর বাস তাহার গলির ভিতর যায় না বলিয়া তাহার মেয়েকে বোরকা পরিয়া মামার অর্থাৎ চাকরানির সহিত হাঁটিয়া বাড়িতে আসিতে হয়। গতকল্য গলিতে এক ব্যক্তি চায়ের পাত্র হাতে লইয়া যাইতেছিলেন। তাহার ধাক্কা লাগিয়া হীরার অর্থাৎ তাহার মেয়ের কাপড়ে চা পড়িয়া গিয়া কাপড় নষ্ট হইয়াছে। আমি চিঠিখানা আমাদের জনৈকা শিক্ষয়িত্রীর হাতে দিয়া ইহার তদন্ত করিতে বলিলাম। তিনি ফিরিয়া আসিয়া উর্দু ভাষায় যাহা বলিলেন তাহার অনুবাদ এই। অনুসন্ধানে জানিলাম হীরার বোরকায় চক্ষু নাই। হীরা কি বোরকা মে আঁখ নেহি হ্যায়। অন্য মেয়েরা বলিল তাহারা গাড়ি হইতে দেখে মামা প্রায় হীরাকে কোলের নিকট লইয়া হাঁটাইয়া লইয়া যায়। বোরকায় চক্ষু না থাকায় হীরা ঠিকমতো হাঁটিতে পারে না। সেদিন একটা বিড়ালের গায়ে পড়িয়া গিয়াছিল, কখনো হোঁচট খায়। গতকল্য হীরাই সেই চায়ের পাত্রবাহী লোকের গায়ে ধাক্কা দিয়া তাহার চা ফেলিয়া দিয়াছে। দেখুন দেখি, হীরার বয়স মাত্র ৯ বৎসর। এতটুকু বালিকাকে অন্ধবোরকা পরিয়া পথ চলিতে হইবে? ইহা না করিলে অবরোধের সম্মান রক্ষা হয় না। অনুগল্প ১৪। প্রায় ২১ থেকে ২২ বছর পূর্বেকার ঘটনা। আমার দুঃসম্পর্কিয়া এক মামি শাশুড়ি ভগলপুর হইতে পাটনা যাইতেছিলেন। সঙ্গে মাত্র একজন পরিচারিকা ছিলেন। কিউল স্টেশনে ট্রেন বদল করিতে হয়। মামানি সাহেবা অপর ট্রেনে উঠিবার সময় তাহার প্রকাণ্ড বোরকায় জড়াইয়া ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝখানে পড়িয়া গেলেন। স্টেশনে সে সময় মামানির চাকরানি ছাড়া অপর কোনো স্ত্রীলোক ছিল না। কুলিরা তাড়াতাড়ি তাহাকে ধরিয়া তুলিতে অগ্রসর হওয়ায় চাকরানি দোহাই দিয়া নিষেধ করিল, খবরদার, কেহ বিবি সাহেবার গায়ে হাত দিও না। সে একা অনেক টানাটানি করিয়া কিছুতেই তাহাকে তুলিতে পারিল না। প্রায় ৮ ঘণ্টা অপেক্ষা করার পর ট্রেন ছাড়িয়া দিল। ট্রেনের সংঘর্ষে মামানি সাহেবা পিষিয়া ছিন্ন ভিন্ন হইয়া গেলেন। কোথায় তাহার বোরকা আর কোথায় তিনি? স্টেশন ভরা লোক সবিস্ময়ে দাঁড়াইয়া আছেন এবং এই লোমহর্ষক ব্যাপার দেখিতেছেন। কেহ তাহার সাহায্য করিতে অনুমতি পাইল না। পরে তাহার চূর্ণপ্রায় দেহ একটা গুদামে রাখা হইল। তাহার চাকরানি প্রাণপণে বিনাইয়া কাঁদিল আর তাহাকে বাতাস করিতে থাকিল। এই অবস্থায় 11 ঘণ্টা অতিবাহিত হইবার পর তিনি দেহত্যাগ করিলেন। কি ভীষণ মৃত্যু! অনুগল্প ১৫। হুগলিতে এক বড়লোকের বাড়িতে বিবাহ উপলক্ষে এক কামরায় অনেক বিবি জড়ো হইয়াছেন। রাত্রি 12টার সময় বোধ হইল কেহ বাহির হইতে কামরার দরজা ঠেলিতেছে, জোরে আস্তে নানা প্রকারে দরজা ঠেলিতেছে। বিবিরা সকলে জাগিয়া উঠিয়া থরথর করিয়া কাঁপিতে লাগিল। নিশ্চয়ই চোর দ্বার ভাঙিয়া গৃহে প্রবেশ করিবে আর বিবিদের দেখিয়া ফেলিবে। তখন এক জাহাবাজ বিবি সমস্ত অলঙ্কার পরিয়া ফেলিলেন, অবশিষ্ট পুটলি বাঁধিয়া চাপা দিয়া ঢাকিয়া রাখিলেন। পরে বোরকা পরিয়া দ্বার খুলিলেন। দ্বারের বাহিরে ছিল একটা কুকুরি। তাহার বাচ্চা দুটি ঘটনাবশত কামরার ভিতর ছিল আর সে ছিল বাহিরে। বাচ্চার নিকট আসিবার জন্য সেই কুকুরি দরজা ঠেলিতেছিল। অনুগল্প ১৬। বেহার শরীফের এক বড় লোক দার্জিলিং যাইতেছিলেন। তাহার সঙ্গে ১ ডজন মানব বোঝা হিউম্যান লাগেজ, অর্থাৎ মাসি পিসি প্রভৃতি ৭ জন মহিলা এবং ৬ হইতে ১৩ বছর বয়সের ৫ জন বালিকা। তাহারা যথাক্রমে ট্রেন ও স্টিমার বদল করিবার সময় সর্বত্রই পালকির ব্যবস্থা করিয়াছিলেন। মণিহারি ঘাট, সক্রিগলি ঘাট ইত্যাদিতে পালকি ছিল। বিবিদের পালকিতে পুরিয়া স্টিমারে ডেকে রাখা হইত। আবার ট্রেনে উঠিবার সময় তাহাদিগকে পালকিসহ মালগাড়িতে দেওয়া হইত। কিন্তু ইবি রেলওয়ে লাইনে আর পালকি পাওয়া গেল না।
তখন তাহারা ট্রেনের রিজার্ভ করা সেকেন্ড ক্লাসের গাড়িতে বসিতে বাধ্য হইলেন। শিলিগুড়ি স্টেশনেও পালকি বেহারা পাওয়া গেল না। এ তো বড় বিপদ। বিবিরা দার্জিলিংয়ে ট্রেনে উঠিবেন কি করিয়া? অতঃপর 2টা চাদর 4 জন লোকে 2 দিকে ধরিল। সেই চাদরের বেড়ার মধ্যে বিবিরা চলিলেন। হতভাগা পর্দাধারী চাকরেরা ঠিক তাল রাখিয়া পার্বত্য বন্ধুর পথে হাঁটিতে পারিতেছিল না। কখনো ডাইনে পর্দা আগে যায়, বামে পর্দা পিছনে থাকে, কখনো বামের পর্দা অগ্রসর হয় আর ডাইনে পর্দা পশ্চাতে। বেচারি বিবিরা হাঁটিতে আরও অপটু। তাহারা পর্দা ছাড়িয়া কখনো আগে যান, কখনো পিছে রহিয়া যান। কাহারও জুতা খসিয়া গেল, কাহারও দোপাট্টা উড়িয়া গেল। অনুগল্প 17। প্রায় 14 বছর পূর্বে আমাদের স্কুলে একজন লখনৌ নিবাসী শিক্ষয়িত্রী ছিলেন, নাম আখতার জাহা। তাহার 3টি কন্যাও এই স্কুলে পড়িত। একদিন তিনি একালের মেয়েদের নির্লজ্জতার কথা প্রসঙ্গে নিজের মেয়েদের বেহায়াপনার কথা বলিয়া দুঃখ প্রকাশ করিলেন। কথায় কথায় নিজের বধূ জীবনের একটা গল্প বলিলেন। 11 বছর বয়সে তাহার বিবাহ হইয়াছিল। শ্বশুরবাড়ি গিয়া তাহাকে এক নির্জন কক্ষে থাকিতে হইত। তাহার এক ছোট ননদ দিনে 3-4 বার আসিয়া তাহাকে প্রয়োজন মতো বাথরুমে পৌঁছাইয়া দিত। একদিন কি কারণে সে অনেকক্ষণ পর্যন্ত তাহার সংবাদ লয় নাই। এদিকে বেচারি প্রকৃতির তাড়নায় অধীর হইয়া পড়িলেন। লখনৌয়ে মেয়েকে বড় বড় তামার পানদান যৌতুক দেওয়া হয়। তাহার সমস্ত পানদানটা সেই কক্ষেই ছিল। তিনি পানদান খুলিয়া সুপারির ডিবেটা বাহির করিয়া সুপারিগুলি একটা রুমালে ঢালিয়া ফেলিলেন। পরে তিনি সেই ডিবেটা যে জিনিস দ্বারা পূর্ণ করিয়া খাটের নিচে রাখিলেন তাহা লিখিতব্য নহে। সন্ধ্যার সময় তাহার পিত্রালয়ের চাকরানী বিছানা ঝাড়িতে আসিলে তিনি তাহার গলা ধরিয়া কাঁদিয়া ডিবের দুর্দশার কথা বলিলেন। সে তাহাকে সান্ত্বনা দিয়া বলিল, থাক, তুমি কেঁদো না, আমি কালই ডিবেটা কালাই করাইয়া আনিয়া দিব। সুপারি এখন রুমালেই বাঁধা থাকুক। এতক্ষণ পড়ে শোনাচ্ছিলাম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের অবরোধবাসিনী। আজ শুনলেন 2য় পর্ব। পর্যায়ক্রমে গল্পগুলো শুনতে গল্প কথা কয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশাপাশি বেল আইকনটি প্রেস করুন। আমাদের সাথে থাকবেন আশা করি। বেশি বেশি গল্প শুনুন ও মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখুন। ধন্যবাদ।